প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মী এবং যে সকল দর্শক এই মুহূর্তে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ ফিজিক্স আড্ডাতে স্বাগতম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটা ক্রান্তিকাল পার করছি সারা বিশ্বই। বিশ্বকরা মহামারীর সাথে আমরা যুদ্ধ করে টিকে আছি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম আমাদের বিঘ্নিত হচ্ছে। তো সেই জন্য আমরা আসলে অনলাইন ভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি, যার মধ্যে অনলাইন ক্লাস, ওয়েবিনার এবং অনলাইন সেমিনার। যে ওয়েবিনার এবং সেমিনারগুলোতে দেশের এবং দেশের বাইরের নামকরা পদার্থবিজ্ঞানীরা আসছে এবং ছাত্রছাত্রীদেরকে তাদের জ্ঞান শেয়ার করছে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তা আমরা সবাই জানি যে আমাদের আসলে যে মৌলিক যে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তার মধ্যে একটা বেস্ট একটা জায়গা। সেই জায়গাটা আস্তে আস্তে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। আমরা সেই আগ্রহ জন্মাতে ব্যর্থ হচ্ছি হয়তো ছাত্রদের কাছে। আমাদের এই যে মানে করোনাকালীন সময়ে ছাত্রদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখা এবং পদার্থবিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ তৈরি করার জন্য দেশের এবং দেশের বাইরের যারা নাম করা পদার্থবিজ্ঞানী আমরা তাদের সহযোগিতা নিচ্ছি। তারা যখন আমাদের ছাত্রছাত্রীরা যখন তাদের কথা শুনবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে পারবে, আশা করি তারা উপকৃত হবে। তো আমরা ইতিমধ্যে 12টা ওয়েবিনার আমাদের হয়ে গেছে। আজকে আমাদের 13তম ওয়েবিনার এবং আজকে আমাদের মাঝে আমাদের ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অনির্বাণ কুণ্ডু স্যার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর। স্যারকে আমাদের ওয়েবিনারে স্বাগতম। স্যার, শুভ সকাল স্যার। হ্যাঁ, শুভ সকাল। এবং আপনাকে আমাদের ওয়েবিনারে স্বাগতম এবং অনলাইনের মাধ্যমে আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগতম এবং বাংলাদেশে স্বাগতম স্যার। অনেক ধন্যবাদ স্যার। আপনি জেনেছেন যে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস করেছি আমাদের এই বিশ্ব করোনা মহামারীর সময়ে। আমাদের শিক্ষার্থীরা যখন বাসায় আসলে পড়াশোনা থেকে দূরে, তখন আমরা একটা ছোট্ট একটা চেষ্টা করে যাচ্ছি যে তারা যেন পড়াশোনার মধ্যে মানে যাতে থাকতে পারে এবং পাশাপাশি আমাদের এই যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে একটা পদার্থবিজ্ঞান, সেটার প্রতি যাতে ছাত্ররা আকৃষ্ট হতে পারে। তো সেই প্রয়াসে আপনি সাড়া দিয়েছেন স্যার। আমাদের অনুরোধে আপনাকে আমাদের বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও যে এরকম একটা এত সুন্দর জিনিস আয়োজন করছেন, মানে আপনাদের অনেক ধন্যবাদ। জি স্যার। স্যার, আমরা অনেক কৃতজ্ঞ স্যার। আপনি এর মধ্যে অবগত হয়েছেন স্যার যে আমরা আমাদের এই প্রোগ্রামটা 3টা ভাগে ভাগ করি। প্রথমেই স্যার আমরা আপনাকে আমাদের সকল দর্শক, ছাত্রছাত্রী এদের সাথে পরিচয় করিয়ে দেব। তারপরে আপনার যে লেকচারের সময় থাকবে এবং পরবর্তী সেশন আমরা ডিসকাশন সেশন রাখবো। স্যার, আপনি অনুমতি দিলে আমি স্যার শুরু করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা যারা দেখছেন, প্রিয় শিক্ষার্থী এবং যারা দর্শক, আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের যে ওয়েবিনার, সেই ওয়েবিনারটার টাইটেলটা হলো দ্য এনিগমা অফ গ্র্যাভিটি ফ্রম দ্য অ্যাপেল টু দ্য ব্ল্যাক হোল। আমাদের গ্র্যাভিটি সম্পর্কে আমাদের ছোটবেলা থেকেই কিন্তু অনেক আমাদের কিউরিসি থাকে। তা আমরা আশা করি আমরা সেই জিনিসটা আজকে আমরা স্যারের মাধ্যমে আমরা অনেক কিছু, আমাদের অনেক অজানা বিষয় এবং অনেক মনের অনেক প্রশ্নগুলো আমরা জানতে পারবো বা জানার চেষ্টা করব। আমরা স্যার সম্পর্কে একটু জেনে নিই। আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অনির্বাণ কুণ্ডু স্যার। স্যার এখন পদার্থবিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত আছে। স্যার তার একাডেমিক যে রেকর্ড আমরা যদি দেখি, স্যার তার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি, স্যার ব্যাচেলার ডিগ্রিটা সম্পন্ন করেছে প্রেসিডেন্সি কলেজ থেকে 1988 সালে এবং মাস্টার্স ডিগ্রি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1990 সালে। এরপরে স্যার শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1996 সালে সেখান থেকে এসে পিএইচডি ডিগ্রি অর্জন করে। আমরা আমাদের একটা সেমিনার ছিল, ওয়েবিনার ছিল মেঘনাথ শাহকে নিয়ে। সেই মেঘনাথ শাহর নামে শাহ ইনস্টিটিউট, আমরা এটা সম্পর্কে জেনেছি এর আগে। স্যারের যদি আমরা ক্যারিয়ার দেখি, স্যারের ভিজিটিং ফেলো হিসেবে বা পোস্ট ডক ফেলো হিসেবে, এরপরে স্যার লেকচারার হিসেবে প্রথম জয়েন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারপরে পর্যায়ক্রমে স্যার এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 2009 সাল থেকে। আমরা স্যারের বিভিন্ন ফেলোশিপ এবং অ্যাওয়ার্ডও দেখতে পাচ্ছি। এছাড়া স্যারের রিসার্চ ইন্টারেস্টের দিকে যদি তাকাই, স্যার থিওরিটিক্যাল পার্টিকেল ফিজিক্সে কাজ করে
এবং স্যার হিগস ফিজিক্স, এবং স্যার ফিজিক্স ইনক্লুডিং ইনডাইরেক্ট সার্চ অফ ফিজিক্স বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল এবং কলাইডার ফিজিক্স, এগুলো স্যারের রিসার্চ ইন্টারেস্ট। স্যার আমি দেখতে পাচ্ছি স্যারের প্রায় 10-এর অধিক 11টার মতো স্যার প্রজেক্ট এই যাবৎকালে রান করছে। এটা আসলে খুব ভালো, মানে আমাদের জন্য একটা গর্ব বিষয় যে স্যারের মতো একজন বিজ্ঞানী আমাদের সাথে সময় দিয়েছে আমাদের ওয়েবনিয়ারে, এবং বিভিন্ন দেশের স্যার এবং বিভিন্ন বড় বড় নামকরা রিসার্চ সেন্টারে স্যার কিন্তু ভিজিটিং প্রফেসর হিসেবে, ফেলো হিসেবে কাজ করে যাচ্ছে। এবং স্যারের পাবলিকেশনের দিকে তাকালে ইন্টারন্যাশনালি স্যারের প্রায় 100 অধিক পাবলিকেশন আছে। তো আমরা আসলে আজকে এই ওয়েবনিয়ারে স্যারকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনারা যারা আজকে স্যারের এই প্রোগ্রামটা দেখছেন উপকৃত হবেন। তো সবাইকে আমি স্যারের অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। স্যারকে আবার আমি স্বাগত জানাচ্ছি। স্যার আপনি চাইলে এখন আপনার লেকচারটা শুরু করতে পারেন। শুভ সকাল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে অধ্যাপক প্রীতম কুমার দাসকে, যিনি এই পুরো জিনিসটা, পুরো অনুষ্ঠানটা আয়োজন করেছেন। অধ্যাপক দাস, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, জি স্যার, স্যার শোনা যাচ্ছে। আমরা আজকে মহাকর্ষ বা গ্র্যাভিটি সে সম্বন্ধে কিছু আলোচনা করব, কিন্তু খুবই সহজ স্তরে। তার কারণ হচ্ছে এর অঙ্কটা, অন্তত আধুনিক মহাকর্ষের অঙ্ক বড়ই জটিল, সেটা এইসব রকম ভাবে বোঝানো হয়তো সম্ভব নয়। তবু যতটা পারা যায় এখন কি হচ্ছে না হচ্ছে সে সম্বন্ধে আপনাদের একটু আভাস দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে মহাকর্ষ তত্ত্বের ব্যাপারে দুজন বিজ্ঞানীর নাম সবসময় একেবারে প্রথমে স্মরণ করতে হয়। একজন স্যার আইজাক নিউটন সপ্তদশ শতাব্দীতে, আর আরেকজন গত শতাব্দীর প্রথমার্ধে অ্যালবার্ট আইনস্টাইন। কিন্তু এর আগেও একটু সলতে পাকাবার গল্প থাকে, অর্থাৎ নিউটনের আগে কি অবস্থা ছিল। মনে রাখতে হবে যে মহাকর্ষ তত্ত্বের আলোচনা কিন্তু মূলত জ্যোতির্বিদ্যা, আকাশ পর্যবেক্ষণ, গ্রহ নক্ষত্রের অবস্থান এইখান থেকে শুরু হয়েছিল। কাজে সে নিয়ে আমাদের অল্প কয়েক মিনিট হয়তো খরচ করতে হবে। তাহলে আমরা আজকের আলোচনাটাকে এইভাবে রাখবো। প্রথমে নিউটনের আগে কি ছিল, অর্থাৎ সেই সলতে পাকানোর পর্ব, সে সম্বন্ধে সংক্ষেপে দু চারটি কথা বলবো। তারপরে দেখবো যে নিউটনের মূল অবদানটা কোথায়, কেন আমরা নিউটনকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এবং তারপরে আমাদের আসল যে জায়গাটা, অর্থাৎ আধুনিক মহাকর্ষ তত্ত্ব, আইনস্টাইনের হাতে যার জন্ম, সেখানে চলে যাব। এবং সবশেষে একেবারে বর্তমানকালে, যেখানে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব, যাকে আমরা সাধারণ আপেক্ষিকতাবাদ বা জেনারেল রিলেটিভিটি বলি, তার কিছু প্রয়োগ, যেমন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, তার কথা আপনারা সকলে শুনেছেন। কিছুদিন আগে তার ছবি দেখতে পাওয়া গেছে, বা মহাকর্ষ তরঙ্গ, তাও কিছুদিন আগে ধরা পড়েছে। এইসব সম্বন্ধে দু চারটি কথা বলব। তা এখানে যাবার আগে আমাদের একটু, আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ মহাকাশ সম্বন্ধে, ব্রহ্মাণ্ড সম্বন্ধে, তার কিছু পরিমাপের হিসেব জেনে নিলে আমাদের সুবিধে হয়। কারণ এগুলো তো সবই অনেক বড় বড় জিনিস, আমাদের দৈনন্দিন মিটার, ইঞ্চি এসব দিয়ে এখানে মাপ চলে না। যেমন ধরা যাক, আমরা যদি দৈর্ঘ্যের মাপ করতে চাই, তাহলে আমাদের কোন স্কেলে কতটুকু দূরত্ব মাপছি তার উপর নির্ভর করে বিভিন্ন রকমের একক আমরা ব্যবহার করি। ধরুন, আমরা যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপতে চাই, সেটাকে আমরা বলি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা হচ্ছে মোটামুটি 15 কোটি কিলোমিটার। খুব কাছাকাছি তারা, যেমন আলফা সেন্টাউরি বা প্রক্সিমা সেন্টাউরি, এদের দূরত্ব যদি মাপতে চাই তাহলে আলোকবর্ষের হিসেবে মাপি। আলোকবর্ষ মানে 1 বছরে আলো যতটা রাস্তা যেতে পারে, সেটা হচ্ছে 1-এর পরে 13টা শূন্য বসালে যত হয় তত কিলোমিটার। এর প্রায় কাছাকাছি আরেকটি একক আছে, সেই এককটা আমাদের মহাকর্ষের আলোচনায় কাজে লাগবে, বা এর যখন আমরা পরে ব্রহ্মাণ্ড তত্ত্ব নিয়ে কথা বলবো তখনও কাজে লাগবে। তাকে বলে পারসেক। 1 পারসেক হচ্ছে মোটামুটি ভাবে 3.25 আলোকবর্ষ। আমরা
যে ছায়াপথে আছি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে, এই নক্ষত্রপুঞ্জের। এরকম এক একটা টিপিক্যাল ছায়াপথ বা নক্ষত্রপুঞ্জের ব্যাসার্ধ মোটামুটি ভাবে কিলো পারসেকের অর্ডারে হয়, অর্থাৎ 1000 পারসেক। আর যখন আমরা বিভিন্ন নক্ষত্রপুঞ্জের মধ্যে দূরত্ব মাপতে চাই তখন আমরা মেগা পারসেক ব্যবহার করি। মেগা পারসেক মানে 10 লক্ষ পারসেক। এর চেয়ে বড় দূরত্ব মাপার একক আর হয় না। এটা একটা বিরাট দূরত্ব। খেয়াল করে দেখুন, 10 লক্ষ পারসেক মানে যেতে আলোর প্রায় 32 লক্ষ বছর সময় লাগে। ভরের হিসেবে যদি যাই, সূর্যের ভর হচ্ছে 2 এর পরে 30টা শূন্য বসালে যা হয় তত কিলোগ্রাম। এবং সূর্য হচ্ছে খুবই সাধারণ মানের গড় একটা তারা। এইরকম মোটামুটি ভাবে এক একটা নক্ষত্রপুঞ্জে প্রায় 10,000 কোটি তারা আছে। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে, যতটুকু মহাবিশ্ব আমরা দেখতে পাই তাতে এরকম প্রায় 10,000 কোটি নক্ষত্রপুঞ্জ আছে। কাজেই আপনারা বুঝতেই পারছেন, একের পিঠে 22টা শূন্য বসালে যা হয় তত সূর্য, অন্তত তাদের অস্তিত্ব এখন আমরা জানতে পেরেছি। এবং এত করেও এই তারার মধ্যে যতটুকু ভর আছে সেটা হচ্ছে মোট মহাবিশ্বে যা আছে তার 1000 ভাগের 4 ভাগ, অতি সামান্য। অর্থাৎ বেশিরভাগটাই আমরা দেখতে পাই না, জানি না, বা কিছুটা জানি, দেখতে পাই না, কিছুটা একেবারেই অজানা। আমাদের এই মহাবিশ্ব তৈরি হয়েছিল মোটামুটি ভাবে আমরা যা হিসেব করে বার করেছি প্রায় 14 বিলিয়ন, অর্থাৎ 1400 কোটি বছর আগে। কিন্তু আমরা অঙ্ক কষে আমরা আরো অতীতে পিছিয়ে যেতে পারি। পিছোতে পিছোতে একেবারে জন্ম সময়ের প্রায় কাছে, দেখতে পাচ্ছেন 10⁻⁻36, একটু অতি ক্ষুদ্র সংখ্যা, প্রায় সেই অবধি পৌঁছে যেতে পারি। একেবারে জন্ম সময় পৌঁছতে পারি না, কিন্তু একেবারে কাছে অবধি পৌঁছে যেতে পারি শুধুমাত্র অঙ্ক কষে। এবং অঙ্কটাও যে খুব শক্ত থাকে। মহাকর্ষ সম্বন্ধে যে জিনিসটা প্রথমেই বলা উচিত, যেটা আমরা সকলেই জানি আমাদের স্কুল পাঠ্য বই থেকে, যে মহাকর্ষ হচ্ছে অ্যাট্রাকটিভ বা আকর্ষক। এখানে কোনো বিকর্ষণের গল্প নেই। তড়িতের ক্ষেত্রে যেমন একই রকমের আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান আকর্ষণ করে, মহাকর্ষের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে আকর্ষণ। এখানে কোনো বিকর্ষণের গল্প নেই। আর এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড সম্বন্ধে যে কথাটা মনে রাখতে হবে, কেন রাখতে হবে সেটা আমরা পরে আসবো, যে ব্রহ্মাণ্ড হচ্ছে সমসত্ব বা হোমোজিনিয়াস, অর্থাৎ যে কোনো জায়গা থেকেই দেখি না কেন একই রকম লাগবে, এবং আইসোট্রপিক বা সমদেশী, অর্থাৎ ব্রহ্মাণ্ডের কোনো নির্দিষ্ট পছন্দের দিক নেই। এখন এই কথাটা যখন বলছি তখন মনে রাখতে হবে যে এটা কিন্তু আমার ঘরের মধ্যে বসে বলা নয়। আমার ঘরের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি আপনার ঘরে আপনি তা দেখতে পাবেন না, কাজেই সেখানে হোমোজিনিয়াস নয় বলার কোনো মানে হয় না। এই যে কথাগুলো বলছি এটা মোটামুটি ভাবে 100 মেগাপারসেক, বিশাল দূরত্ব, তাই না? 100 মেগাপারসেক দূরত্বের মধ্যে যদি আপনি হিসেব করেন, সেই অর্ডারে এই কথাটা সত্যি। এবার আমাদের মূল সলতে পাকানোর জায়গাটা আসে। আমরা মোটামুটি ভাবে স্কুল পাঠ্য বইয়ে পড়ে থাকি যে হিলিওসেন্ট্রিক ইউনিভার্স বা সূর্যকেন্দ্রিক বিশ্বের ধারণা দিয়েছিলেন কোপার্নিকাস। এটা পুরোপুরি ঠিক নয়। কোপার্নিকাসের অনেক আগে, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে স্যামোসের আরিস্টার্কাস প্রথম এই কথাটা বলেছিলেন যে পৃথিবী এবং অন্যান্য গ্রহ কোনো একটা কেন্দ্রীয় আগুনের চারদিকে ঘোরে। তিনি যথারীতি অনুমান করেছিলেন যে সূর্যটাই নিশ্চয়ই সেই আগুন। এবং আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে এই যে এত তারা দেখতে পাই, তারাগুলো নিশ্চয়ই এক একটা সূর্য, তারা অনেক দূরে আছে বলে এত ছোট দেখায়। অ্যারিস্টার্কাসের লেখা কোনো বই আমরা পাইনি, কিন্তু তার কথা অন্যান্য গণিতবিদ, অন্যান্য দার্শনিকদের মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু তখন অ্যারিস্টটল বা টলেমির ভূকেন্দ্রিক মতবাদের যুগ, কাজে অ্যারিস্টার্কাসকে কেউ খুব একটা পাত্তা দেয়নি। এবং তারপরে প্রায় 18 শতাব্দী অতিক্রান্ত হবার পরে আমরা দেখা পেলাম নিকোলাস কোপার্নিকাসের। ইনি একজন পোলিশ যাজক, এর আসল নাম নিকোলা কোপার্নিক, কিন্তু তখনকার দিনে এরকম লাতিন নাম
নেওয়ার চল ছিল, বিশেষ করে পণ্ডিত সমাজে বইপত্র লিখতে গেলে। তিনি নিকোলাস কোপার্নিকাস নামেই পরিচিত, এবং তিনি কেন বিখ্যাত তা আপনারা জানেন। তিনি সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের ধারণা দিয়েছিলেন। তারপরে তারপরে আমরা বলতে পারি টাইকো ব্রাহের কথা। টাইকো ব্রাহেকে আধুনিক যুগের প্রথম জ্যোতির্বিদ বলা যেতে পারে, এবং খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করা শেষ জ্যোতির্বিদ। টাইকো ব্রাহের একাধিক বড় বড় মান মন্দির ছিল, তার মধ্যে ইউরানিবোর খুব বিখ্যাত। এখন অবশ্য ইউরানিবোর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টাইকো ব্রাহে দীর্ঘদিন ধরে আকাশ পর্যবেক্ষণ করে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের সঠিক অবস্থান লিপিবদ্ধ করেছিলেন। সেই যে বিশাল তথ্য, মনে রাখতে হবে এখনো কিন্তু কোনো তত্ত্ব আসেনি, শুধুই তথ্য এসেছে। এই যে বিশাল তথ্য, এইগুলো হাতে পেয়েছিলেন তার উত্তরসূরি জোহানেস কেপলার। জোহানেস কেপলার জ্যোতির্বিদ ছিলেন, জ্যোতিষীও ছিলেন। তখনকার দিনে জ্যোতিষী এবং জ্যোতির্বিদে খুব একটা তফাৎ করা হতো না। তিনি টাইকোর সমস্ত তথ্য বিশ্লেষণ করলেন এবং করে তার সূত্রে উপনীত হলেন। এগুলো কিন্তু টাইকোর তথ্য বিশ্লেষণ করে পাওয়া। এখনো বলছি এর অঙ্কটা, আসল অঙ্কটা কোথায় সেটা কিন্তু এখনো আসে। এই যে কেপলারের সূত্র, এগুলো আমাদের স্কুলে পড়ানো হয়, তাও আমি একবার একটুখানি বলি। প্রথমটা হচ্ছে যে সূর্যের চারদিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপবৃত্তাকার পথে ঘোরে। এই উপবৃত্তের একটি ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সূর্য এর যে কোনো উপবৃত্তের দুটি বিশেষ বিন্দু থাকে, তাকে বলে ফোকাস। এর একটি ফোকাসে সূর্য অবস্থান করে। দ্বিতীয় সূত্রটা হলো যে সূর্য থেকে পৃথিবী, এই লাইনটা যদি আমি যোগ করি, এটাকে বলে রেডিয়াস ভেক্টর। এই রেডিয়াস ভেক্টর একই সময়ে একই পরিমাণ ক্ষেত্রফল ফেরে। তার মানে কি? তার মানে 1 মাস বা 30 দিনে হয়তো পৃথিবী এখান থেকে এই অবধি গেল, তাহলে এই যে ক্ষেত্রফল, আর 1 মাস বা 30 দিনে এতটা গেল, এই ক্ষেত্রফল দুটো সমান। অর্থাৎ দেখা যাচ্ছে যে পৃথিবী যখন সূর্যের থেকে দূরে থাকে তখন এই যে কোণটা তৈরি করে, আর পৃথিবী যখন সূর্যের কাছে চলে আসে তখন যে কোণটা তৈরি করে, তারা এক নয়। এই কোণটা অনেক বড়। যখন সূর্যের কাছে থাকে তখন যে কোণটা তৈরি হয় সেটা অনেক বড়। এখানে ঠিক প্রাসঙ্গিক নয়, কিন্তু একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। এটা তো গেল 1 মাসের হিসেব। ধরুন আমরা এবার মাসটাকে অন্যভাবে ডিফাইন করলাম। আমরা বললাম যে 1 মাস হচ্ছে, এই পুরো ঘুরে আসতে লাগে 360 ডিগ্রি, তাহলে এটাকে 12 ভাগে ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি। মনে করুন আমরা বললাম যে 1 মাস হচ্ছে যতক্ষণে পৃথিবী 30 ডিগ্রি পথ যায়। তাহলে দেখতেই পাচ্ছেন যে যখন দূরে আছে তখন 30 ডিগ্রি যেতে তার সময় লাগবে বেশি, যখন কাছে আছে তখন 30 ডিগ্রি যেতে তার সময় লাগবে কম। তা পৃথিবী কখন সূর্যের থেকে কাছে থাকে, কখন দূরে থাকে? হয়তো মনে হতে পারে যে শীতকালে দূরে যায়, গরমকালে কাছে আসে, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। গরমকালে পৃথিবী সূর্যের থেকে বেশি দূরে থাকে, আলোটা খাড়া হয়ে পড়ে বলে আমাদের গরম লাগে। শীতকালে পৃথিবী সূর্যের কাছে আসে। তাহলে হিসেব মতন মাসের দৈর্ঘ্য, মানে যতদিনে 30 ডিগ্রি রাস্তা যায়, এটা শীতকালে কম হবার কথা, গরমকালে বেশি হবার কথা। কিন্তু এইরকম মেনে তো কোনো ক্যালেন্ডার তৈরি করা হয় না। আমরা যতদূর জানি ইংরেজি ক্যালেন্ডারের কোনো মাথামুন্ডু নেই। 31, 30, 31, 30, কোনো মাস 28 দিনে পরপর দুটো 31 আসে। হিজরি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের খাতে বাঁধা। কিন্তু এটা এই জন্যই বললাম, কারণ আপনাদের সামনে এই কথাগুলো বলছি এবং এর জন্য আমি বাঙালি হিসেবে গর্ব অনুভব করি। একটি ক্যালেন্ডারের কথা আমি জানি যা কিন্তু কেপলারের সূত্র মেনে চলে। আপনারা সবাই জানেন, খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার, আমাদের বাংলা ক্যালেন্ডার। খেয়াল করলে দেখবেন গরমকালে জ্যৈষ্ঠ, আষাঢ় এই মাসগুলো 32 দিন অব্দি উঠে যায়। এবছরেই যেমন জ্যৈষ্ঠ হয়েছে 32 দিনে। আবার শীতকালে দেখবেন পৌষ, মাঘ, এরা হচ্ছে সব 29 দিনের মাস। এগুলো খুব একটা তফাৎ হয় না, কারণ এই কক্ষপথটা মোটামুটি বৃত্তাকার। কিন্তু যদি আপনি এক একটা বাংলা মাসে কত দিন থাকে, তাহলে দেখবেন গরমকাল থেকে দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে কমে শীতকালে সবচেয়ে কম হয়, আবার গরমকালে বেড়ে যায়। কেপলারের তৃতীয় সূত্র বলে যে এই যে
ঘুরে আসতে যত সময় লাগে সেটাকে যদি আমরা বলি পি, আর সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব সেটাকে যদি বলি ডি, তাহলে পি স্কোয়ার বা পি এর বর্গ হচ্ছে ডি এর কিউবের সঙ্গে সমানুপাতিক। এই যে তালিকাটা দেওয়া হয়েছে এখানে দেখুন যে বছরের হিসেবটা দেওয়া হয়েছে পৃথিবীর বছরের হিসেবে, আর দূরত্বটা দেওয়া হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের হিসেবে। সুতরাং পৃথিবীর ক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই এক, বাকি গ্রহগুলোর ক্ষেত্রেও দেখুন এই হিসেবটা একের খুব কাছাকাছি। একটু তো মাপজোকে ভুল হয়, কিন্তু একের খুবই কাছাকাছি। কেন এরকম হলো? আচ্ছা, তার আগে গ্যালিলিওর কথা একটু বলা উচিত। গ্যালিলিও আমাদের আধুনিক যুগের প্রথম বিজ্ঞানী। তিনি প্রথম টেলিস্কোপ তৈরি করেছিলেন, বৃহস্পতির চাঁদ আবিষ্কার করেছিলেন, যার থেকে বোঝা গিয়েছিল যে সবকিছু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, অন্যান্য জিনিসকে কেন্দ্র করেও ঘুরতে পারে। আর তাছাড়া মহাকর্ষের উপরে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছিলেন। তার মধ্যে পিসার টাওয়ারের পরীক্ষা আপনারা সবাই জানেন, যে এক কেজি লোহার 1 কেজি তুলো যদি ফেলে দেওয়া হয় এবং যদি বাতাস না থাকে তারা একই সঙ্গে মাটিতে এসে পড়বে। অর্থাৎ কতক্ষণে কোনো জিনিস মাটিতে এসে পড়ে সেটা তার উপাদানের উপর নির্ভর করে না। কেন হলো সেই অঙ্কটা কষে দেখালেন আইজাক নিউটন। তার বন্ধু আলেকজান্ডার পোপ তার সম্বন্ধে এই দুটি অসাধারণ লাইন লিখেছিলেন। Nature and nature's laws lay hid in night. God said, let Newton be, and all was light. এবার তাহলে আমরা মূল জায়গাটায় প্রবেশ করি। আইজাক নিউটন। আইজাক নিউটন কেমব্রিজের ছাত্র ছিলেন। তার যখন 23 বছর বয়স তখন লন্ডন শহরে ভয়াবহ প্লেগ দেখা দেয়, অনেকটা আজকের দিনের মতন, তাই না? সবকিছু বন্ধ, মহামারী দেখা দিয়েছে, কোনো চিকিৎসা নেই, লোকে মারা যাচ্ছে। কেমব্রিজ বন্ধ, নিউটন ফিরে গেলেন তার গ্রামের বাড়িতে এবং সেখানে প্রায় 1 বছর রইলেন। সেখানে নিজে বসে অঙ্ক কষলেন। যিনি প্রতিভা, কোনো মহামারী তার প্রতিভার বিকাশ ঠেকাতে পারে না। এবং 1666, 24 বছর বয়স, সেই বছরটাকে আমরা বলি অলৌকিক বছর নিউটনের জীবনে, বিজ্ঞানের ক্ষেত্রে, অ্যানাস মিরাবিলিস। সেই বছরে তিনি কি কি আবিষ্কার করলেন? প্রথমে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপরে সাদা আলো যে বিভিন্ন আলোর মিশ্রণ সেটা, নিউটনের গতিসূত্র, এবং শেষে ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, সার্বজনীন মহাকর্ষের তত্ত্ব। এই ইউনিভার্সাল কথাটি দেখুন আমি আন্ডারলাইন করেছি। তার একটা সূত্র আছে, সেটা আপনারা জানেন, যে এই বল দুটো বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এইখানে দেখুন একটা আর এর মাথায় হ্যাট দেওয়া আছে, অর্থাৎ এই বল দুটো বস্তুর যে সংযোগকারী লাইন সেই বরাবর কাজ করে। এই জিটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলে নিউটনের মহাকর্ষের ধ্রুবক। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, অর্থাৎ এই নিয়মটা সবার ক্ষেত্রেই সত্যি, আপেল পড়ার ক্ষেত্রে যেমন সত্যি, গ্রহ নক্ষত্রের ক্ষেত্রেও যেমন সত্যি, সব ক্ষেত্রেই সত্যি। এই যে সার্বজনীনতা, এইটার জন্যই নিউটনকে আমরা এত বড় বিজ্ঞানী বলি। আপেল পৃথিবীতে পড়ে এই কথা, এবং তার কারণ পৃথিবী তাকে টানে, এটা বললে আমরা এমন কিছু বলতাম না, এটা যে কেউই বলতে পারে। এই সার্বজনীনতাটা হচ্ছে আসল কথা। একটা নিউটনের সূত্রে শুধুমাত্র আপেল নয়, যা বললাম, আরো অনেক জিনিসই ব্যাখ্যা করা যায়, যেমন জোয়ার ভাটা, গ্রহণ, এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, এগুলোর একেবারে নিখুঁত সময় আমরা বলে দিতে পারি, প্রায় সেকেন্ড মিলিয়ে, ঠিক কোনখান দিয়ে যাবে, কোনখানে দেখা যাবে, কতক্ষণ দেখা যাবে, সবই কিন্তু নিউটনের সূত্রের উপর ভিত্তি করে। পৃথিবীর গতি, অন্যান্য গ্রহের গতি, সূর্যের গতি, এমনকি ইউরেনাস, নেপচুন, এরকম নতুন নতুন গ্রহ আবিষ্কারের পেছনেও নিউটনের সূত্র। এই এমনকি এই যে গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জের কথা বললাম, তারাও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, তারাও চলছে, তাদের যে গতি, এবং তার থেকে আরো নানা রকম জিনিস, যেমন ধরুন ডার্ক ম্যাটার বা কৃষ্ণ বস্তু, এখানে তার কথা আলোচনা করার সময় নেই। সেই সবের আবিষ্কার, সবার পেছনেই কিন্তু নিউটনের সূত্র, অর্থাৎ নিউটনের সূত্র কাজে লাগেই আমরা সবকিছু বার করতে পারি। এই সূত্রকে ঠিক কোথায় মাপবো? পৃথিবীতে তো মেপে দেখা গেছে ঠিক,
একেবারে মিলিমিটার স্তর থেকে শুরু করে মেগা পারসেক অব্দি আমরা দেখেছি নিউটনের সূত্র খাটে, নিউটনের সূত্র কাজ করে, এবং এই একই মহাকর্ষ সূত্র যে সব কিছুকে একই সঙ্গে বেঁধে রাখে। কিন্তু দু একটা ব্যাপারে সামান্য অসঙ্গতি চোখে পড়লো। এটা গুরুত্বপূর্ণ যে কোনো তত্ত্ব যতই ভালো হোক না কেন, যদি অসঙ্গতি চোখে পড়ে তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে, সেটা এড়িয়ে যাওয়া যাবে না। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যের চারদিকে বুধ গ্রহের কক্ষপথের ছবি। ছবিটা অনেক বড় করে আঁকা হয়েছে যাতে জিনিসটা বোঝা যায়। যখন বুধ সূর্যের সবচেয়ে কাছে আসে সেটাকে বলে পেরিহিলিয়ন। এই পেরিহিলিয়নটা কিন্তু ঠিক এক জায়গায় স্থির নয়। আপনারা দেখছেন যে উপবৃত্তটা প্রত্যেকবার একটু একটু করে ঘুরে যাচ্ছে, তার ফলে পেরিহিলিয়নটা সামান্য সরে যাচ্ছে। এখানে ছড়াটা বিরাট বড় করে দেখানো হয়েছে, অত বড় হয় না, কিন্তু পেরিহিলিয়নটা কতটা সরবে সেটা নিউটনের সূত্র থেকে আমরা বার করতে পারি। পরীক্ষা করে দেখা গেল যে তার সঙ্গে একটু গোলমাল দেখা যাচ্ছে। কতটা গোলমাল? অতি সামান্য। 1 সেঞ্চুরিতে, 100 বছরে 43 আর্ক সেকেন্ড, 1 ডিগ্রির 60 ভাগের আরো 60 ভাগ করলে যা হয় সেটা 1 সেকেন্ড, তার 43। সেই 43 আর্ক সেকেন্ড পরিমাণ বেশি স্মরণ হচ্ছে 1 শতাব্দী। এটা ব্যাখ্যা করার জন্য লোকে নানা রকম তত্ত্ব তৈরি করেছিল, কিন্তু কোনোটাই খুব একটা খাটলো না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটার মানে এই নয় যে নিউটনের সূত্র ভুল বা নিউটনের সূত্র দিয়ে আর কোনো কাজ করা যাবে না। এখনো আমরা নিউটনের সূত্র দিয়ে সবকিছু করে আসছি। শুধু আসল ব্যাপারটা হলো যে এর কিছু সামান্য সামান্য পরিমার্জন দরকার। সেইটা করলেন আইনস্টাইন। আইনস্টাইন সে আলেকজান্ডার পোপের যে লাইন দুটো বলেছিলাম, তারপরে আইনস্টাইনের সময় জেসি স্কোয়ার বলে আরেকজন তারপরে আরো দুটো লাইন যোগ করলেন। It didn't last, the devil howling, oh let Einstein be, restored the status quo. কিন্তু তার মানে এই নয় যে সবকিছু অন্ধকারে ঢেকে গেল। অর্থাৎ স্কোয়ার যেটা বলতে চেয়েছিলেন যে আইনস্টাইনের তত্ত্বটা বড়ই শক্ত, নিউটনের তত্ত্ব বোঝা অনেক সহজ, জানেন তো স্কুলের বইয়েও থাকে, কিন্তু আইনস্টাইনের তত্ত্ব গণিতের দিক থেকে অনেক জটিল। তার কারণ আইনস্টাইনের তত্ত্ব গণিতের যে শাখাটা ব্যবহার করে, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, সেটা বেশ শক্ত। সেটা বোঝার জন্য একটু খাটাখাটনি করতে হবে। একটুখানি আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি যে আইনস্টাইন ঠিক কি বললেন। আপনারা জানেন যে 1905-এ আইনস্টাইন বিশেষ আপেক্ষিকতাবাদ বা স্পেশাল রিলেটিভিটির কথা বলেছিলেন। সেটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ তার সঙ্গে জেনারেল রিলেটিভিটির খুব একটা সম্পর্ক নেই। যেটা দরকার সেটা হচ্ছে দেশ বা স্পেস এবং টাইম বা সময়, এটা আলাদা কোনো জিনিস নয়। আমরা একসঙ্গে একটা চতুর্মাত্রিক বা 4 ডাইমেনশনাল দেশ কালের কল্পনা করতে পারি। দ্বিতীয় যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে ভর এবং শক্তি এরাও আলাদা নয়, একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়, এবং এই বিখ্যাত সূত্র সেটা আপনারা সকলেই জানেন, E=mc²। জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ, সেখানে কি বলা হয়েছিল? সেখানে যেটা বলা হয়েছিল তা হলো যে এই যে স্পেস টাইমের কথা বলছি, চতুর্মাত্রিক দেশকাল, তা ফ্ল্যাট নয়। ফ্ল্যাট কাকে বলে বা কার্ভড কাকে বলে সেটা আমরা এক্ষুনি দেখব। এই জিনিসটা যদি কোনো ভর না থাকে তাহলে এটা ফ্ল্যাট বা সমতল। সমতল স্পেস কাকে বলে আমরা জানি, যেমন একটা টেবিলের উপরটা হচ্ছে সমতল। এই যে দেশকাল, যদি কোনো ভর না থাকে তাহলে এটা সমতল। সুতরাং এখানে আমরা যদি কোনো কণার গতি দেখি যার উপর কোন বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, সেই নিউটনের সূত্র, তাহলে সে একটা সরল রেখায় চলবে। ভর থাকলে যেটা হয় যে এই যে দেশকাল, এটা বেঁকে যায়, দুমড়ে যায়। এই বেঁকে যাওয়ার ফলে তখন আর এই সরল রেখার গতিটা সরল রেখায় থাকে না, তখন এই সরল রেখার গতিটাই বক্র হয়ে যায়, এবং এই যে বেঁকে যাচ্ছে সরল রেখা থেকে, এটাই আমাদের চোখে মহাকর্ষের প্রভাব বলে প্রতীয়মান হয়। আরেকবার তাহলে ব্যাপারটা বোঝা যায়। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবীর কক্ষপথ বাঁকা,
কেন? নিউটন বলেছিলেন যে একটা বল আছে, সূর্য পৃথিবীকে মহাকর্ষ দিয়ে টানছে, তার ফলে পৃথিবী সূর্যের উপর পড়ার চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর নিজস্ব গতিবেগের জন্য সে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসছে। আইনস্টাইন বললেন না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আইনস্টাইন বললেন যে সূর্যের ভরের জন্য সূর্যের চারদিকের যে জ্যামিতি, দেশকালের জ্যামিতি, সেটা বেঁকে গেছে, দুমড়ে গেছে। পৃথিবী তার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই দুমড়ানো জ্যামিতির জন্য পৃথিবীর কক্ষপথটা, পৃথিবীর গতিটা ঠিক সরল রেখায় হচ্ছে না, এবং সেটাকেই আমরা মহাকর্ষ বলে নাম দিচ্ছি। অর্থাৎ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের যে মূল কথাটা, যেটা এখানে বিশেষভাবে দেখানো হয়েছে, যে মহাকর্ষ হচ্ছে এই যে দেশকালের জ্যামিতি, তার একটা ধর্ম। এই জ্যামিতি যদি সমতল হয়, ফ্ল্যাট হয়, তাহলে সেখানে কোনো মহাকর্ষ নেই। যদি ফ্ল্যাট না হয়, তাহলে আমরা মহাকর্ষের প্রভাব দেখতে পাবো। এই যে দেশকালের জ্যামিতি, সেটা কতটা বাঁকা, কতটা দুমড়ানো, সেটা কি করে জানবো? সেটা জানবো তার মধ্যে কতটা ভর বা শক্তি আছে তার থেকে। অর্থাৎ আমাকে যদি ভর বা শক্তির হিসেবটা বলে দেওয়া হয়, তাহলে তার থেকে আমরা বলে দিতে পারবো যে দেশকালের জ্যামিতি কতটা বাঁকবে। এই যে সমীকরণটা, যার একদিকে থাকবে জ্যামিতি, অন্যদিকে থাকবে ভরের হিসেব, এটাই হচ্ছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের মূল সমীকরণ। তাহলে এই যে সমতল বললাম, ফ্ল্যাট স্পেস, ফ্ল্যাট স্পেস কাকে বলে? ফ্ল্যাট স্পেস হচ্ছে যেখানে ইউক্লিডের পঞ্চম অ্যাক্সিয়ম খাটে। ইউক্লিডের পঞ্চম অ্যাক্সিয়ম আমরা স্কুলে জ্যামিতির সময় পড়েছি, তার একবার মনে করিয়ে দিই। পঞ্চম অ্যাক্সিয়ম বলে যে দুটো সমান্তরাল, দুটো লাইন তখনই সমান্তরাল হবে যদি তাদের অসীম পর্যন্ত বাড়িয়ে দিলেও তারা না মেলে। অর্থাৎ ইউক্লিডের পঞ্চম অ্যাক্সিয়ম একদিক থেকে সমান্তরাল লাইন কাকে বলে তার সংজ্ঞা। এই পঞ্চম অ্যাক্সিয়মটি ধরে নিয়ে যে জ্যামিতি তৈরি করা হয় তাকে আমরা বলি ইউক্লিডিয়ান জিওমেট্রি বা ইউক্লিডিয়ান জ্যামিতি, এবং সেই জ্যামিতি আমরা স্কুলে পড়ে আসি। তার একটা ফল, যেমন একটা ত্রিভুজ যদি নিই এবং তার ভেতরে সবকটা কোণ যদি মেপে যোগ করি, তাহলে আমরা দেখবো তা হচ্ছে 180। কিন্তু ইউক্লিডের এই পঞ্চম অ্যাক্সিয়মটি বাদ দিয়েও জ্যামিতি তৈরি করা যায়। অনেক অনেক গণিতবিদ, যেমন কার্ল গাউস, বোলানি, এরা এইরকম একটা জ্যামিতি তৈরি করার চেষ্টা করেছে। একটা উদাহরণ নিই, বাঁদিকের ছবিটা দেখুন। এটা হচ্ছে পৃথিবীর ছবি। মনে করি পৃথিবী একটা গোলক, ওই কোন দিকে একটু চ্যাপ্টা, কোন দিকে একটু ফোলা, ওগুলো ভুলে যায়। মনে করুন পৃথিবী একটা গোলক, এইটা হচ্ছে উত্তর মেরু। তাহলে এই হচ্ছে একটা দ্রাঘিমা, এটা ধরুন এটা হচ্ছে গ্রিনউইচ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে বাংলাদেশের মধ্যে দিয়ে যেতে গেছে। তাহলে এই কোণটা কত? এটা 90 ডিগ্রি। আর এইটা মনে করুন বিষুবরেখা। এখন আমরা জানি বিষুবরেখা হচ্ছে একটা অক্ষরেখা, এবং যে কোনো অক্ষরেখাকে যে কোনো দ্রাঘিমা 90 ডিগ্রিতে ছেদ করে। তাহলে এটাও 90, এটাও 90। তাহলে এই যে একটা ত্রিভুজ পেলাম, এটা তিনটে কোণ যোগ করে 270 ডিগ্রি হলো, 180 কিন্তু হলো না। কেন হলো? তার কারণ এই ত্রিভুজটা তো সমতলে আঁকিনি, এই ত্রিভুজটা তো এঁকেছি একটা বক্রতলের উপরে। একটা গোলকের যে উপরের তলটা, সেটা তো বক্রতল, সেই জন্য সেখানে আমরা এরকম একটা অদ্ভুত জিনিস পেলাম। তাহলে এইবারে কথা হচ্ছে যে এই যে দেশকালের জন্য যখন বক্রতল হয়, তখন আমরা এরকম একটা তল নিতে পারি। মুশকিল হলো যে গোলকের তল তো সীমাবদ্ধ, মোট ক্ষেত্রফল তো জানি 4πr², কিন্তু মহাবিশ্ব তো অসীম, তার কোথাও সীমানা আছে বলে তো জানি না। তাহলে গোলকের মতন জ্যামিতি নিলে চলবে না, আমাদের এমন একটা জ্যামিতি নিতে হবে যেটা অসীম, মানে যেখানে এই তলটা অসীম পর্যন্ত আমরা টানতে পারি। এবার ডান দিকের ছবিটা দেখুন, একটা ছেলে ঘোড়ার উপরে বসে আছে। এই যে ঘোড়ার জিন বা যাকে বলে স্যাডল, স্যাডেলের বৈশিষ্ট্য খেয়াল করুন। স্যাডেল, ঘোড়ার দেহ বরাবর স্যাডেলটা হচ্ছে উত্তল, আর ঘোড়ার মেরুদণ্ড বরাবর এটা হচ্ছে অবতল। এটা যদি অবতল হয়, তাহলে একে কিন্তু আমরা অসীম পর্যন্ত টেনে দিতে পারি। উত্তল হলে তার বক্রতা হচ্ছে ধনাত্মক,
আর যদি অবতল হয় তাহলে বক্রতা ঋণাত্মক। কিন্তু স্যাডেলের মুশকিল হলো যে স্যাডেলটা ইউনিফর্ম, মানে সব জায়গাতেই কিছু ঋণাত্মক বক্রতা নয়, এদিকটা ঋণাত্মক এদিকটা ধনাত্মক, সেরকম হলে তো চলবে না। ওই যে প্রথমে একদম দেখেছিলাম মহাবিশ্ব হচ্ছে আইসোট্রপিক এবং হোমোজিনিয়াস, সমদৈশিক এবং সমসত্ব, সব জায়গায় তো একই রকম থাকতে হবে। কাজে আমাদের সব দিকেই একটা সমান ঋণাত্মক বক্রতা লাগবে। সে ছবিটা আঁকতে পারবো না, কেউই আঁকতে পারেন না, সেটা অঙ্ক কষে বুঝতে হবে। কিন্তু মূল কথাটা যেটা, সেটা এই ছবিটা থেকে বোঝা যাবে। এই যে দেখুন, একটা রাবারের শিট, তার উপরে গ্রিড আঁকা আছে, এই গ্রিডের মধ্যে একটা বল বসানো আছে। বলটা যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে গ্রিডটা সমতল দেখাতো। বলটা আছে বলে এই রাবারের শিটটা নেমে গেছে, খানিকটা চাপ খেয়ে গেছে। দেখুন এই বলের কাছে এই গ্রিডটার বিকৃতি খুব বেশি, যত বলটার থেকে দূরে যাবেন বিকৃতি আস্তে আস্তে কমছে। আপনি যদি এখানে থাকেন তাহলে এটা মোটামুটি সমতল, অর্থাৎ এখানে কোনো জিনিসের গতি সরল রেখাতেই হবে। এখানে যদি থাকেন তাহলে কিন্তু এই জায়গাটা সমতল নয়, এখানে কোনো জিনিসের গতি আর সরল রেখায় হবে না, অর্থাৎ এই ভরের জন্য জ্যামিতিটা দুমড়ে গেছে। বোঝাই যাচ্ছে ভরটা যত বেশি হবে এই দুমড়ানোটা তত বেশি হবে। সেটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। যেটা বলছিলাম তার বাঁদিকে আছে জ্যামিতি। এই যে জিনিসটা, এটা যারা একটু অঙ্ক জানবেন তারা জানবেন যে এই জিনিসটাকে বলে একটা র্যাঙ্ক টু টেন্সার, জি মিউ, এটাকে আমরা বলি আইনস্টাইন টেন্সার। এটা বোঝায় যে জ্যামিতিটা কিরকম। আর ডান দিকে যেটা আছে এটাকে আমরা বলি এনার্জি মোমেন্টাম টেন্সার। এটা বোঝায় যে কতটা ভর বা শক্তি সেখানে আছে। এই জিটা হচ্ছে সেই মহাকর্ষ ধ্রুবক নিউটনের গতিসূত্রে পেয়েছিলাম। এই যে জিনিসটা জি মিউ নিউ ইকুয়াল টু 8 পাই জি টি মিউ নিউ, এটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। এবং এখান থেকেই এর উপরেই পুরো সাধারণ আপেক্ষিকতাবাদ দাঁড়িয়ে আছে। তাহলে এবার আমরা বিশেষ কিছু ক্ষেত্রে যাই। প্রথমে বলেছিলাম যে ব্ল্যাক হোলের কথা বলবো। ব্ল্যাক হোল কি জিনিস সেটা সম্বন্ধে একটুখানি চট করে বলে নিই। আমরা জানি যে কোনো রকম তারাই তৈরি হয় গ্যাসের থেকে, গ্যাসিয়াস নেবুলা থেকে। এ সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই শুনেছেন। তার মধ্যে কিছু তারা আছে সাধারণ সূর্যের মতন হালকা, কিছু আছে খুব ভারী। যেসব তারা যত ভারী তারা অনেকটা সেই বড় লোকের বাউন্ডুলে ছেলেদের মতো নিজেদের জ্বালানি খুব দ্রুত পুড়িয়ে শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের আয়ু কম। যেসব তারা ছোটখাটো, তারা সাধারণ সঞ্চয়ী গৃহস্থের মতন একটু একটু করে জ্বালানি খরচ করে, তার ফলে তাদের আয়ু কিন্তু অনেক বেশি হয়। তা এই যে বাউন্ডুলে তারারা, এরা কি করলো? এরা নিজেদের জ্বালানি দ্রুত পুড়িয়ে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে এসে তারপরে শেষ পর্যন্ত ফেটে যায়। এই যে ফেটে যায় তখন একটা বিরাট পরিমাণ আলো বেরিয়ে আসে, এই জিনিসটাকে আমরা বলি সুপারনোভা। এবং তারপরে এই তারার মধ্যের যেটুকু সামান্য অংশ পড়ে থাকে তার দুটো গতি হতে পারে, সেটাও নির্ভর করবে তারার ভর কিরকম তার উপরে। যদি অল্প স্বল্প বাউন্ডুলে হয় তাহলে তারাটা যেখানে গিয়ে শেষ করবে তাকে বলে নিউট্রন স্টার। নিউট্রন স্টার মানে এর যে উপাদান সেগুলো হচ্ছে সবটাই প্রায় নিউট্রন। সবটাই প্রায় বললাম, পুরোটা নয়, কিন্তু মোটামুটি ভাবে প্রায় পুরোটাই নিউট্রন দিয়ে তৈরি। তার চেয়েও যদি ভর বেশি হয় তাহলে এটা ব্ল্যাক হোলে পরিণত। কি করে হয় সেটা একটুখানি বোঝা যায়। যেসব তারা মোটামুটি ভাবে সূর্যের কাছাকাছি, মোটামুটি ভাবে সূর্যের চেয়ে 1.4 গুণ ভারী অথবা তার চেয়ে কম, তাদের কপালে কিন্তু এইসব বিস্ফোরণ টিস্ফোরণ হয় না। তারা শেষ পর্যন্ত ডোয়ার্ফ বা বামন তারা হিসেবে শেষ হয়। যখন তাদের জ্বালানি ফুরিয়ে যায় তখন মহাকর্ষের প্রভাবে সেই তারাগুলো সংকুচিত হতে থাকে। হতে হতে একটা সময় এমন হয় যখন তারাগুলোর ইলেকট্রন
তাদের এই যে ইলেকট্রনগুলো প্রায় একটার একটার ঘাড়ে এসে সেই সময় তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করতে শুরু করে। এটা কিন্তু ইলেকট্রনের ঋণাত্মক আধানের জন্য, এটার উৎস হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এবং এই বলটা তখন আর গ্র্যাভিটেশনাল কোলাপস মানে সংকুচিত হওয়াটাকে ঠেকিয়ে দেয়। এই অবস্থাতেই তারাগুলো চিরকাল থেকে যায়, তারপরে আস্তে আস্তে একেবারে নিভে কালো হয়ে যায়। অনেকদিন পরে আমাদের সূর্যের এই দশাই হবে। এই যে সংখ্যাটা 1.4, এটার একটি নাম আছে, এটাকে বলে চন্দ্রশেখর লিমিট। ভারতীয় বৈজ্ঞানিক, ভারতীয় আমেরিকান বলা হচ্ছে, তিনি আমেরিকান নাগরিকত্ব নিয়েছিলেন। সুব্রমণ্যম চন্দ্রশেখর খুব তরুণ বয়সে এই সংখ্যাটা বার করেছে। তার চেয়ে আরেকটু বেশি ভারী যারা, তাদের কি হয়, তারা নিউট্রন স্টার হিসেবে নিজেদের জীবন শেষ করে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এই যে সংকোচন, গ্র্যাভিটেশনাল সংকোচন, সেটা এত বেশি যে এই ইলেকট্রন এবং প্রোটন জুড়ে গিয়ে নিউট্রন তৈরি করে, এবং তখন নিউট্রনের মধ্যে যে বিকর্ষণ বল, তারা এই গ্র্যাভিটেশনাল কোলাপসটাকে ঠেকায়। এবং এই নিউট্রন স্টার বা নিউট্রন নক্ষত্রগুলো নিজেদের অক্ষের চারিদিকে ভীষণ দ্রুত ঘোরে। কেন ঘুরে? কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম তো হারায়নি, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি সংরক্ষিত হয় কৌণিক ভরবেগ। প্রথমে তার একটা বিশাল সাইজ ছিল, তারপরে ছোট হয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি না হারায় তাহলে তাদের কৌণিক বেগ অনেক বেড়ে যেতে বাধ্য। এরা খুব দ্রুত নিজেদের অক্ষের চারদিকে ঘোরে, এবং যখন ঘোরে তখন মাঝে তাদের মেরু বরাবর তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ ঝলকে ঝলকে বেরিয়ে আসে। আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে সেগুলো আমরা ধরতে পারি পৃথিবীতে বসে, এবং এগুলো এরকম ঝলকে আসে বলে এদেরকে আমরা বলি পালসার। তার চেয়েও যারা বড়, তাদের ক্ষেত্রে নিউট্রনের বিকর্ষণ বল আর কাজ করে না, কোনো কিছু আর তাদের সংকোচন ঠেকাতে পারে না। তারা ছোট হতে 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 কোথায় যায়, শেষ পর্যন্ত তারা যেখানে গিয়ে শেষ করে সেটাকে আমরা বলি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আইনস্টাইনের সমীকরণ কিন্তু পরিষ্কার দেখায় যে এইরকম ব্ল্যাক হোল তৈরি হতে পারে, এই ব্ল্যাক হোল তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে ব্ল্যাক হোলের ঘনত্ব সাংঘাতিক, ভীষণ ভারী। কত ভারী? মানে পৃথিবী কি কখনো ব্ল্যাক হোল হতে পারে? পারে। আপনি যদি পৃথিবীটাকে ছোট করে একটা 1 ইঞ্চি রেডিয়াসের বল তৈরি করতে পারেন, 1 ইঞ্চি, তার বেশি না, তাহলে পৃথিবীও ব্ল্যাক হোল। ভর পাল্টাবে না, কিন্তু রেডিয়াসটা, পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, এই ব্যাসার্ধটাকে কমিয়ে 1 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। যদি আনতে পারে তাহলে পৃথিবীও ব্ল্যাক হোল হবে। ব্ল্যাক হোল এমন একটা জিনিস যার থেকে কিছুই বেরিয়ে আসে না, এমনকি আলো বেরোয় না। আলো বেরোয় না বলেই তাকে আমরা ব্ল্যাক হোল। অর্থাৎ এই যে দেখুন এই ছবিটায়, এইখানে দোমড়ানোটা অল্প, তারপরে যত ভর বাড়ছে দোমড়ানোটা বেশি হচ্ছে, শেষ পর্যন্ত এইখানে এটা একটা প্রায় অতল কুয়োর মতন হয়ে গেছে। অর্থাৎ এখানে কোনো জিনিস ঢুকে পড়লে তার আর বেরোবার কোনো রাস্তা নেই। এইটাই হচ্ছে কৃষ্ণগহ্বর। তাহলে কৃষ্ণগহ্বরের ভেতরে কি আছে, তার সাইজ কত, এসব সম্বন্ধে আমরা কিছুই বলতে পারি না, কারণ তাদের তো আমরা দেখতে পাই না। তাহলে কি বলতে পারি? যেটা বলতে পারি তাকে বলে ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজন কাকে বলে সেটা একটা তুলনা দিয়ে বোঝা যায়। মনে করুন আপনাদের পাড়ায় কোনো জমিদারের বাড়ি আছে, বাড়ির চারদিকে বিরাট উঁচু পাঁচিল লাগানো, সে পাঁচিল পেরিয়ে আপনি ঢুকতে পারেন না, ঢুকলে জমিদারের পোষা কুকুর হোক বা শান্তি হোক তারা আপনাকে মেরে ফেলবে। এবার এই যে বিশাল পাঁচিল, তার ভেতরে জমিদারের বাড়ি, সেটা কি একতলা বাড়ি না দোতলা বাড়ি, বড় বাড়ি না ছোট বাড়ি, বোঝার কোনো উপায় নেই। বাইরে থেকে আপনি শুধু পাঁচিলটাই দেখতে পাবেন। সে বাড়ি ইচ্ছে করলে পাঁচিল অব্দিও ছড়িয়ে আসতে পারে, সে বাড়ি মাঝখানে একটা ছোট্ট জায়গাতেও বসে থাকতে পারে। ইভেন্ট হরাইজন হচ্ছে ব্ল্যাক হোলের চারদিকে ওইরকম পাঁচিলের মতো, আপনি শুধু বাইরে থেকে পাঁচিলটাই দেখতে পাবেন। একবার যদি পাঁচিল টপকে ভেতরে ঢোকেন তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না। এই ছবিটা আপনারা অনেকে দেখেছে, এটা সম্প্রতি তোলা হয়েছে
একটি ব্ল্যাক হোলের ছবি, এই যে কালো অংশটা, এটা হচ্ছে এই সীমানাটাই হচ্ছে ইভেন্ট হরাইজন। আর তার বাইরে যে আলোর বলয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের থেকে যে সমস্ত জিনিস, যে সমস্ত কণা এই ব্ল্যাক হোলের মধ্যে এসে পড়ছে, তারা যে আলো বিকিরণ করছে, সেই আলো এরকম বলয়ের মতন দেখা যাচ্ছে। এই ব্ল্যাক হোলটা কিন্তু স্থির বসে নেই, এর নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। যে ব্ল্যাক হোল স্থির এক জায়গায় বসে থাকে তাকে আমরা বলি শোয়ার্জচাইল্ড ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোল নিজের অক্ষের চারিদিকে ঘোরে তাকে বলি কার ব্ল্যাক হোল। এটা একটা কার প্রজাতির। কিন্তু এইখানে এই যে বললাম যে কিছু জিনিস ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ছে, তাতে কিন্তু আমাদের যে সমস্ত ফিজিক্সের কথা আমরা জানি তার সঙ্গে একটা সংঘাত তৈরি হলো। কেন তৈরি হলো? ব্ল্যাক হোল তো একটা কণার মতো, তার সম্বন্ধে তো আমরা আর কোনো তথ্য জানি না, কাজেই তার এন্ট্রপি হচ্ছে শূন্য। একটি মাত্র কণার একটা ভাবেই থাকতে পারে, কাজেই তার এন্ট্রপি শূন্য। বাইরে থেকে যে সমস্ত জিনিস গিয়ে তার মধ্যে পড়লো তাদের তো একটা এন্ট্রপি আছে, কিন্তু যেই পড়লো তারা ব্ল্যাক হোলের অংশ হয়ে গেল। তাহলে এই যে এন্ট্রপিটা কোথায় গেল? এন্ট্রপি হাওয়া হয়ে গেল? এন্ট্রপি তো হাওয়া হয়ে যেতে পারে না। মহাবিশ্বের এন্ট্রপিতে কখনো কমতে পারে না। কমলে তো থার্মোডায়নামিক্সের যে দ্বিতীয় সূত্র তার বিরোধিতা করা। তা এইটা ঠেকাবার জন্যে হকিং এবং বেকেনস্টাইন তারা ব্ল্যাক হোলের জন্য যে তাপগতি তত্ত্ব বা থার্মোডায়নামিক্স লাগে সেটা নতুন ভাবে লিখলেন। খেয়াল করে দেখুন যে এর সঙ্গে আমরা যে থার্মোডায়নামিক্স পড়ে আসি কলেজে, তার কিন্তু অনেকখানি মিল আছে। ব্ল্যাক হোল থার্মোডায়নামিক্স এর প্রথম সূত্র, শূন্যতম সূত্র বলা উচিত, 0th ল অফ ব্ল্যাক হোল থার্মোডায়নামিক্স, যে ইভেন্ট হরাইজনের উপরে মহাকর্ষ সব জায়গায় সমান, সারফেস গ্র্যাভিটি সর্বত্র সমান। তাহলে বুঝতেই পারছেন সাধারণ থার্মোডায়নামিক্সে যেটাকে আমরা টেম্পারেচার বলি, তার সঙ্গে এখানে সারফেস গ্র্যাভিটির একটা অ্যানালজি দেওয়া হচ্ছে। তারপরে আসছে ব্ল্যাক হোল থার্মোডায়নামিক্স এর প্রথম সূত্র, যে কোনো জিনিস যখন ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ে তখন কোনো জিনিস যখন ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ে তখন এই যে তার যে এনার্জি চেঞ্জ হয়, শক্তির চেঞ্জ হয়, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে ভর, কৌণিক ভরবেগ এবং যা পড়লো তার ইলেকট্রিক বা তড়িৎ আধান কত। অর্থাৎ একটা ব্ল্যাক হোলের এই তিনটি মাত্র ধর্মই আমরা জানতে পারি, তার ভর কত, তার কৌণিক ভরবেগ কত এবং তার তড়িৎ আধান কত। এরাই একমাত্র বাইরের জ্যামিতিটাকে পরিবর্তন করে। এর বাইরে আর কোনো তথ্য আমরা ব্ল্যাক হোল থেকে জানতে পারি না। খেয়াল করে দেখুন যে এটা হচ্ছে অনেকটা সেই যে মোট যে শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে খানিকটা কাজ থাকে, খানিকটা উষ্ণতা বাড়ানোর হিসেব থাকে। সেই নিয়ে আমরা যে থার্মোডায়নামিক্স এর প্রথম সূত্রটা তৈরি করি তার সঙ্গে তুলনা। এবং হকিং বেকেনস্টাইন বললেন যে এই যে ইভেন্ট হরাইজন, তার এরিয়াটা, তার যে ক্ষেত্রফল, সেটা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ভরের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যদি বেশি জিনিস এসে পড়ে তাহলে ইভেন্ট হরাইজনের এরিয়া বেড়ে যাবে, পাঁচিল আরো দূরে সরে আসবে। দ্বিতীয় সূত্র বলে যে এই যে এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে এই ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল, এটাই এন্ট্রপির সঙ্গে তুলনীয়। এটা কখনো কমতে পারে না সময়ের সঙ্গে, এটা সবসময় বেড়ে চলবে। অর্থাৎ ডিএডিটি, সময়ের সঙ্গে এই ক্ষেত্রফলের পরিবর্তনের হার, এটা সবসময় শূন্যের থেকে বড় অথবা খুব বেশি হলে সমান। আবার বলছি যে আমরা কিন্তু এখনো পর্যন্ত ক্লাসিক্যাল ব্ল্যাক হোল নিয়ে কথা বলছি। কোয়ান্টাম তত্ত্ব এর উপরে আরোপ করলে এর একটু পরিবর্তন হয়, হকিং রেডিয়েশন ইত্যাদি, সেখানে আমরা সেসব নিয়ে কথা বলবো। আর তৃতীয় সূত্রটা হচ্ছে যে সারফেস গ্র্যাভিটি বা ব্ল্যাক হোলের এই ইভেন্ট হরাইজনের উপরে যে মহাকর্ষ, সেটাকে শূন্য করে দেওয়া যায় না, যেরকম
পরম শূন্যে পৌঁছানো যায় না। এই যে কৃষ্ণগহ্বর এটা আছে কিনা, একে কি করে ধরবো? ধরার উপায় কি? আলো তো বেরোবে না, তাহলে ধরবো কি? একাধিক উপায় আছে। প্রথম বাঁদিকের ছবিটা প্রথমে দেখুন। অনেক সময় এমন হয় যে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হচ্ছে একটা বাইনারি বা যুগ্ম নক্ষত্রের একটি তারা, এর যে জুড়ি তার থেকে আস্তে আস্তে বিভিন্ন জিনিসপত্র নিজের মধ্যে টেনে নেয়, টেনে নিতে 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 এক সময় এই তারাটা শূন্য হয়। এই যে জিনিসগুলো, এগুলো কি করে এসে পড়ে? আস্তে এরকম ঘুরতে 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 তার উপরে গিয়ে পড়ে। ঘোরার সময় এরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে, একেবারে সিনক্রোট্রন রেডিয়েশন। এই তরঙ্গটা আমরা ধরতে পারি। আর একটা জিনিস আছে, তাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্স। মানে এই যে বহুদূর থেকে যে তারার আলো আসছে আমাদের কাছে, মাঝখানে যদি কোনো ব্ল্যাক হোল থাকে তাহলে সে একটা লেন্সের মতন কাজ করে। আমরা তখন এই একই তারার দুটো প্রতিবিম্ব দেখতে পাই, একদম একই রকম জিনিস, শুধু দুবার দেখা যাচ্ছে। এটার থেকে আমরা বুঝতে পারি যে পথে কোথাও ব্ল্যাক হোল আছে, যদি মানে যদি তাকে চোখে না দেখতে পাই সে নিশ্চয়ই ব্ল্যাক হোল, সেরকম ভাবে প্রতিবিম্বটাকে ভেঙে দিয়েছে। এইভাবেই আমরা এখনো পর্যন্ত পরোক্ষভাবে একাধিক ব্ল্যাক হোলের অস্তিত্ব জানতে পেরেছি। প্রত্যক্ষভাবে যে ছবিটা পেয়েছি সেটা তো দেখালাম। আমাদের শেষ আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষ তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ। মহাকর্ষ তরঙ্গ 1916 সালে আইনস্টাইন বলেছিলেন যে তার থিওরি থেকে এরকম একটা তরঙ্গের অস্তিত্ব থাকবে তার থিওরি। যেভাবে যেভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয় যদি কোথাও কোনো আধানের নড়াচড়া হয়, তাহলে যেভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়, ম্যাক্সওয়েলের সমীকরণ আমাদের বলে দেয় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে যাবে, ঠিক তেমনি ভাবে আইনস্টাইনের সমীকরণও বলে যে এইরকম ভাবে কোনো জায়গায় কোনো ভর যদি থাকে, তার যদি নড়াচড়া হয় তাহলে গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষ তরঙ্গ তৈরি হয়, এবং এরাও আলোর বেগে চলে। এর একটা পরোক্ষ প্রমাণ 1974 সালে পাওয়া গিয়েছে। এক জোড়া পালসার, মানে সেই যুগ্ম নক্ষত্রের মতন এখানে দুটো নক্ষত্রই পালসার, একে অন্যের চারদিকে ঘুরছে, এরা গ্র্যাভিটেশনাল ওয়েভ বিকিরণ করে, তার ফলে কিছুটা শক্তি ক্ষয় হয়, তার ফলে এদের ঘোরার রেট বা পালস আসার রেট আস্তে আস্তে কমতে থাকে, খুব সামান্য পরিমাণে হলেও কমতে থাকে। সেইটা ধরা পড়েছিল। এইটা ধরার জন্য 1993 সালে হালস এবং টেলার নোবেল পুরস্কার। কিন্তু এটা তো গেল পরোক্ষ। প্রত্যক্ষ ধরা পড়েছিল আপনারা সবাই জানেন 2016, যেখানে দুটো বাইনারি ব্ল্যাক হোল, অর্থাৎ একটা ব্ল্যাক হোল আর একটা ব্ল্যাক হোলের চারদিকে ঘুরছে, তারা একে অন্যের সঙ্গে জুড়ে গিয়েছিল। তার ফলে দেশকালের জ্যামিতিতে একটা বিরাট আলোড়ন করেছিল, ভয়ঙ্কর ভাবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছিল। সেটা হওয়া দরকার, কারণ তা না হলে ওই মহাকর্ষ তরঙ্গ এত ক্ষীণ যে সেসব ধরাই যাবে না। এখানে দুটো ব্ল্যাক হোল, বিজ্ঞানীরা মোটামুটি ভাবে তাদের ভর কত সেটাও বার করেছে। একটা হচ্ছে সূর্যের ভরের 36 গুণ আর একটা 29 গুণ। এরা দুজনে জুড়ে গিয়ে সূর্যের ভরের 62 গুণের একটা ব্ল্যাক হোল তৈরি করেছিল। তাহলে বাকি তিনটে সূর্যের ভর কি হলো? তারা মহাকর্ষ তরঙ্গ হিসেবে বেরিয়ে গেছে, এবং সেই তরঙ্গ বহুদূর, জিনিসটা ঘটেছে বহুদূরে, তারা ছড়িয়ে পড়তে 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 তার অতি অতি সামান্য কিছু অংশ আমাদের পৃথিবীতে এসে ধরা পড়েছে। এই আবিষ্কারের জন্য 2017 সালে রাইনার বয়েস, কিপ থর্ন এবং ব্যারি ব্যারিশ এই তিনজনের নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে আমরা এরকম আরো অনেকগুলো মার্জার বা মিলন ধরতে পেরেছি। বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক হোল। একবার দুটো নিউট্রন নক্ষত্রের মিলে যাওয়াও ধরতে পেরেছিলাম, এবং তার থেকে বোঝা গিয়েছিল যে আলো এবং মহাকর্ষ তরঙ্গ একই বেগে চলে। কিন্তু তাহলে দেখা গেল যে এবার আমাদের সামনে এতদিন পরে, সেই গ্যালিলিওর পরে এতদিন পরে একটা নতুন অ্যাস্ট্রোনমি খুলে গেল। এতদিন আমরা শুধু তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে আকাশ দেখেছিলাম,
এবারে মহাকর্ষ তরঙ্গ দিয়েও দেখার রাস্তা আস্তে আস্তে খুলে গেল। অর্থাৎ মহাকর্ষ তরঙ্গের হিসেবে যদি দেখেন, আমরা এখন সেই গ্যালিলিওর যুগে বসে আছি। আশা করা যায় যে আরো আগামী 50 বছর 100 বছরে এই গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যাস্ট্রোনমি বা মহাকর্ষ জ্যোতির্বিদ্যা আরো অনেক উন্নত হবে। এটা কি করে কাজ করে সেটা একটুখানি দেখাই। যে যন্ত্রে ধরা পড়েছিল তার নাম হচ্ছে লাইগো, তা সেটাও আপনারা জানেন। লাইগোর মূল জিনিস হচ্ছে এরকম দুটো বিশাল লম্বা সরল রেখার বাহু, এক একটা প্রায় 4 কিলোমিটার মতন লম্বা। এরা একে অন্যের সঙ্গে সমকোণে আছে। আপনারা যদি সেই মাইকেলসন ইন্টারফেরোমিটারের কথা পড়ে থাকেন, সেটা যদি মনে থাকে, কলেজে ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করে থাকেন, তাহলে বুঝবেন যেটা সেই মাইকেলসন ইন্টারফেরোমিটারের একটা বিরাট বড় সংস্করণ। এইবারে ধরুন একটা বাহুর ধরুন কোনো দিক থেকে মহাকর্ষ তরঙ্গ এসে পড়লো, তার ধাক্কায় কোনো একটা বাহু সামান্য পরিমাণ সংকুচিত। তা যদি হয় তাহলে এই যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন সামান্য সরে যাবে। সেই সরাটা দেখে ধরা যায় যে মহাকর্ষ তরঙ্গ এসে পড়লো। কিন্তু এই যে সরা, এটা অতি সামান্য। একটা পরমাণুর যতটুকু, পরমাণুর নিউক্লিয়াসের চাইতেও ছোট। এই ধরতে গেলে অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি লাগে, পরিমাপ করতে হয়। তা বিজ্ঞানীরা সেসব করেছে, এবং তার ফলে আমাদের কাছে এখন একটা নতুন জ্যোতির্বিদ্যার জায়গা খুলে গেছে। তাহলে এখন আমরা আপাতত কি জানি সেটা একটুখানি সংক্ষেপে দেখা যায়। এখন আমরা জানি যে মহাকর্ষ ঠিক তড়িৎচুম্বক বলের মতন ঠিক একটা বল নয় ওইভাবে, বরং মহাকর্ষকে বলা যেতে পারে যে দেশকালের জ্যামিতির একটা প্রভাব। জ্যামিতি যত বাঁকবে মহাকর্ষের প্রভাব তত তীব্র হবে। এখানে বলে রাখা ভালো যে গত শতাব্দীতে অনেকে তড়িৎচুম্বকীয় বলকেও দেশকালের প্রভাব হিসেবে দেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলো খুব একটা সফল হয়নি। এই যে সাধারণ আপেক্ষিকতাবাদ বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে, যতবার করা হয়েছে প্রত্যেকবারই দেখা গেছে যে এই তত্ত্ব এখনো পর্যন্ত নিখুঁত। এখনো পর্যন্ত এর কোনো পরিমার্জন দরকার নেই। তার মানে এই নয় যে ভবিষ্যতে দরকার হবে না, অন্তত এখনো পর্যন্ত এর কোনো পরিমার্জনের দরকার নেই। এবং মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ব্ল্যাক হোল, নিউট্রন স্টার এইসবের জন্য নয়, এমনকি যেখানেই সূক্ষ্ম পরিমাপের দরকার সেখানেই লাগে। এই যে আমরা জিপিএস ফোন ব্যবহার করি, একজন মানুষ কোথায় আছে নিখুঁতভাবে বলে দেওয়া যায়, সেগুলো তো হয় বিভিন্ন জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে। এবং এই জিপিএস যে স্যাটেলাইট গুলো, তার মধ্যে পারমাণবিক ঘড়ি থাকে। সেই ঘড়ির হিসেবটা, ঘড়ি কিভাবে চলবে তার হিসেব রাখতে গেলে আমাদের সাধারণ আপেক্ষিকতাবাদের কিছু জিনিসপত্র হিসেবে নিতে হয়, তাহলে কিন্তু অত নিখুঁতভাবে হিসেব করা যায় না। এত কিছু বলার পরে আসল কথাটা বলা উচিত, সেটা হচ্ছে গ্র্যাভিটির কোনো কোয়ান্টাম তত্ত্ব নেই। তড়িৎচুম্বকীয় বলের কোয়ান্টাম তত্ত্ব আছে, আরো দুটো বল আছে তাদের কোয়ান্টাম তত্ত্বই আছে, তাদের কোনো ক্লাসিক্যাল তত্ত্ব নেই। কিন্তু গ্র্যাভিটির কোনো কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব তৈরি হয়নি। কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে হলে কিরকম হবে সেটা বার করার জন্য গত 100 বছর ধরে পৃথিবীর যারা সেরা বিজ্ঞানী তারা চেষ্টা করে আসছে, এখনো পর্যন্ত কেউ বার করতে পারেননি। নানা রকম চেষ্টা হয়েছে, কিন্তু কোনোটাই সফল হয়। আর এই যে গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যাস্ট্রোনমি বা মহাকর্ষীয় তরঙ্গ দিয়ে যে জ্যোতির্বিদ্যা আমাদের সামনে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে, এবং আপনাদের কাছে ভারতের পশ্চিমে মহারাষ্ট্রে একটি নতুন লাইগো তৈরি হচ্ছে। সুতরাং এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার যারা ছাত্রছাত্রী, যারা এইসব বিষয়ে উৎসাহী, তারা যদি এইসব নিয়ে কাজ করতে চান, আমার ধারণা আগামী কয়েক বছরের মধ্যে তার অনেক সুযোগ সামনে খুলে যাবে। আপাতত এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে, আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আপনার সময় দিয়েছেন, এবং আমরা অসাধারণ একটা লেকচার
মুগ্ধ হয়ে শুনলাম। স্যার, আপনি অনুমতি দিলে আমি ছাত্রছাত্রীদের যদি কোনো নিশ্চয়ই কোশ্চেন নিশ্চয়ই থাকে সেটা আমি করতে পারি। নিশ্চয়ই। আমাদের মাঝে কিছু কোশ্চেন ইনবক্সে এসেছে, যদিও আপনি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তারপর ওই হ্যাঁ, যে নিশ্চয়ই আপনি সিনক্রোট্রন রেডিয়েশন একটা বিষয় বলেছিলেন, এটা কি এবং এটা কি যন্ত্র দিয়ে ডিটেক্ট করা যায়, এরকম একটা প্রশ্ন ইনবক্সে। আচ্ছা, সিঙ্ক্রোট্রন রেডিয়েশন হচ্ছে, আচ্ছা সিঙ্ক্রোট্রন হচ্ছে ওই বিভিন্ন যে তড়িতাধানযুক্ত কণা, তাদের আরো বেশি শক্তি দেবার জন্য তার একরকম যন্ত্র তৈরি করা হয়েছিল, তাকে বলে সিঙ্ক্রোট্রন। তার মূল ব্যাপারটা হচ্ছে যে কণাগুলোকে বৃত্তীয় পথে ঘোরানো। এখন বৃত্তীয় পথে যদি কোনো কণা ঘোরে, তড়িতাধানযুক্ত কণা, চার্জ পার্টিকেল, তাহলে তারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। তার কারণ হচ্ছে যে বৃত্তপথে ঘোরা মানে তো একটা ত্বরণ আছে, তার তো দিক পাল্টাচ্ছে, কাজেই সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ। এই তরঙ্গ, এই যে বিকিরণটা, এটাকে আমরা বলি সিঙ্ক্রোট্রন রেডিয়েশন। এটা কোনো কণা যত হালকা হবে তার বিকিরণের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ একই বেগে একই বৃত্তাকার কক্ষপথে যদি একটা ইলেকট্রন আর একটা প্রোটন ধরে, ইলেকট্রন অনেক বেশি শক্তি বিকিরণ করবে। এই যে বিকিরণটা, এটাকে আমরা ধরতে পারি। কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি করে ধরতে হয়, সে বিরাট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও থেকে এক্স রে, গামা রে, সমস্ত কিছু ধরার জন্যই উপযুক্ত টেলিস্কোপ পৃথিবীতে বানানো হয়েছে। এখানে মনে রাখতে হবে যে সমস্ত টেলিস্কোপ কিন্তু পৃথিবীর বুকের উপরে কাজ করবে না। তার কারণ হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেটা এক্স রে বা গামা রেকে শোষণ করে নেয়। সুতরাং তাকে পৃথিবী থেকে দূরে মহাকাশে পাঠাতে হবে। যেমন আপনারা হাবল টেলিস্কোপের কথা শুনেছেন, বা চন্দ্র, এরা এক্স রে, গামা রে, এই সমস্ত জিনিসপত্র দেখে। কাজেই এখন আমরা বলতে পারি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মানে যত রকম তরঙ্গ আছে, সবকিছুতেই এই মহাকাশকে দেখার মতন যন্ত্রপাতি আমাদের হাতে তৈরি হয়ে গেছে। স্যার ধন্যবাদ। স্যার, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোলের মধ্যে মানে পার্থক্য জানতে চাচ্ছে একটা স্টুডেন্ট। বেশ, ব্ল্যাক হোলের ব্যাপারটা বোঝা যায়। ব্ল্যাক হোল থেকে আলো বেরিয়ে আসতে পারে না, নিউট্রন স্টার থেকে কিন্তু আলো বেরিয়ে আসতে পারে। অর্থাৎ নিউট্রন স্টারের ঘনত্ব অতটা বেশি নয়। খেয়াল করে দেখুন যে কোনো জিনিসের ঘনত্ব যত বেশি হবে, তার থেকে কোনো কিছু বেরিয়ে যেতে গেলে, যাকে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে, সেটা তত বেশি হবে। এখন এসকেপ ভেলোসিটি যদি আলোর চাইতে বেশি হয়ে যায়, তাহলে তো আলো বেরোতে পারবে না। নিউট্রন স্টার থেকে এসকেপ ভেলোসিটি আলোর চেয়ে কম, কাজে আলো বেরিয়ে আসবে, কিন্তু ঘনত্ব খুব বেশি। আরো যদি আমরা জিনিসটাকে সংকুচিত করতে পারি, আরো ছোট করে দিতে পারি, তাহলে ঘনত্ব আরো বাড়বে। তাহলে একটা সময় সে ব্ল্যাক হোলে রূপান্তরিত। কিন্তু যখন আমরা বললাম সে ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে, মনে রাখতে হবে নিউট্রন স্টারের সাইজ কত সেটা আমরা জানতে পারি ইচ্ছে করলে। তার কারণ আমরা তাকে দেখতে পাই, যে করেই হোক, যেভাবেই হোক দেখতে পাই। ব্ল্যাক হোলের সম্বন্ধে কিন্তু ইভেন্ট হরাইজনের বাইরে আর কিছু জানার উপায় নেই। অর্থাৎ ইভেন্ট হরাইজনের ভিতরে ব্ল্যাক হোলের ব্যাসার্ধ 1 কিলোমিটার না 5 কিলোমিটার না 100 কিলোমিটার, সেসব জানার আমাদের হাতে কোনো রাস্তা নেই। ধন্যবাদ স্যার। আমাদের একটা প্রশ্ন এসেছে স্যার, লাইগো ইন্ডিয়াতে তৈরি হলে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণে কতটা সুবিধা হবে, এবং সেখানে আমাদের দেশগুলো থেকে কাজ করার সুযোগ সুবিধা থাকবে কিনা? প্রথম কথা হচ্ছে, এই জাতীয় যত অবজারভেটরি তৈরি হবে, মনে রাখতে হবে এই এক একটা অবজারভেটরি হচ্ছে সেই পুরনো যুগের এক একটা টেলিস্কোপের মতো। যত অবজারভেটরি তৈরি হবে, তত বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যা যা সিগন্যাল আসবে, সেগুলো ধরতে সুবিধে হবে। এছাড়া বিভিন্ন অবজারভেটরি তাদের মধ্যে সমন্বয় সাধন করে আরো নতুন নতুন ভাবে আকাশ দেখার উপায় আবিষ্কার করবে। লাইগো যখন তৈরি হবে, লাইগো ইন্ডিয়া যখন চালু হবে, তখন মানে ঠিক কিভাবে তারা কাজ করবেন, অন্যান্য দেশের থেকে কতটা কি সুবিধা হবে, সে সম্বন্ধে বলার জন্য তাদের যারা আছেন তারাই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত। এটা তৈরি হচ্ছে ভারতে IUCAA, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স বলে একটি
সংগঠন আছে তাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। তাদেরকে যদি লেখা হয় বা লাইগো ইন্ডিয়ার যে পেজ আছে সেখানেও এ সম্বন্ধে নিশ্চয়ই তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ স্যার। এই লাইগোতে স্যার গ্র্যাভিটেশন ওয়েভটা ডিটেক্ট করা হয় কিভাবে? আপনি যদিও বলেছেন, একটা স্টুডেন্ট এবং এই বিষয়টা আরেকটু জানতে আচ্ছা, লাইগোতে যেটা করা হয়, এই যে দুটো আর্ম দেখালাম, তখন আমি আরেকবার ছবিটায় ফিরে যাচ্ছি, কেমন? জি জি স্যার। এই যে দুটো বাহু আছে, মনে রাখতে হবে এগুলো এক একটা প্রায় 4 কিলোমিটার মতন লম্বা। আকাশ থেকে দেখলে কিরকম দেখায় সেটা এখানে দেখিয়েছি। এবারে মনে করুন যে এখানে আমি একটা মাইকেলসন ইন্টারফেরোমিটারের মতন একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখছি। আমরা জানি যে কোথায় কোথায় সাদা পটি, কোথায় কালো পটি, এই সমস্ত আছে, ডার্ক ব্রাইট। এইবারে মনে করুন এই যে বাহুটা, এই দিক থেকে মহাকর্ষ তরঙ্গ আসছে, তাহলে এই বাহুটাকে আঘাত করবে সরাসরি, এটাকে একটু যেন এরকম সরাবে, কিন্তু এই বাহুটার উপর আঘাত করবে হেড অন। তাহলে যেটা হবে যে এই বাহুটা সামান্য পরিমাণে হলেও এই তরঙ্গের ধাক্কায় একটু ছোট হয়ে যাবে। এই ছোট হওয়ার পরিমাণটা খুবই সামান্য, এবং তরঙ্গ চলে গেলে আবার আগের জায়গায় ফিরে যাবে। এই ছোট হওয়ার পরিমাণটা একটা নিউটাসের সাইজ তার থেকেও কম, কিন্তু এটা হয়, এবং এই ছোট হওয়ার ফলে তখন ইন্টারফিয়ারেন্সের যে ফ্রিঞ্জটা সেটা একটু সরে যায়। এই সরে যাওয়াটা ধরা যায়। সে ধরার প্রক্রিয়াটা অনেক জটিল, কিন্তু ধরা যায়। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আর দুটো প্রশ্ন আমরা পেয়েছি কমেন্টে। একজন জানতে চাচ্ছে যে ইজ ইট পসিবল টু এক্সপ্লেইন গ্র্যাভিটেশন ফ্রম হিগস বোসন? হিগস বোসন থেকে মানে গ্র্যাভিটেশন এক্সপ্লেইন করা যায় এরকম একটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গ্র্যাভিটেশনের যে তত্ত্ব আমরা জানি, আচ্ছা আপনি একটুখানি ধরুন স্যার শুনুন। ভাবে তার সঙ্গে কোনো রকম ভাবে যোগ করা যায় বলে আমি অন্তত জানি না। তার কারণ আমরা এখন অব্দি যা জানি মহাকর্ষটা হচ্ছে পুরোপুরি দেশকালের ধর্ম। হিগস বোসন এর কাজটা অন্য। হিগস বোসন বিভিন্ন কণাকে ভর দেয়, তারপরে আরো কিছু কাজ আছে, কিন্তু সরাসরি মহাকর্ষের সঙ্গে তার কোনো সংযোগ আছে বলে আমি অন্তত জানি না। স্যার থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন ছিল, হোয়াই দ্য ফোটন হ্যাভ নো মাস বাট ইট ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য গ্র্যাভিটি? তার কারণ হচ্ছে ভর না থাকলে ফোটনের এনার্জি আছে। খেয়াল করে দেখবেন যে বিশেষ আপেক্ষিকতাবাদের সময় আইনস্টাইন কিন্তু বারবারই বলেছিলেন যে ভর এবং শক্তি এরা হচ্ছে তুল্যমূল্য, একটা থেকে আরেকটায় পরিবর্তন করা যায়। ফোটনের ভর নেই কেন সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা খুব শক্ত কিছু নয়, কিন্তু ফোটনের শক্তি তো আছে। এবং মহাকর্ষ তত্ত্ব যখন তৈরি করা হয়, ওই যে আইনস্টাইনের সমীকরণটা দেখালাম, জি মিউ নিউ ইকুয়াল টু 8 পাই টি মিউ নিউ, ওই টি মিউ নিউ এর মধ্যে কিন্তু শুধু ভর নেই, শক্তিও আছে। কাজেই কোনো ফোটন যদি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এসে পড়ে, তারও কিছুটা বিচ্যুতি ঘটবে। যেভাবে এডিংটন প্রথম পরীক্ষা করে দেখেছিলেন যে আইনস্টাইনের তত্ত্ব ঠিক, আপনাদের মনে থাকতে পারে 1919 সালে এই একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নক্ষত্রের ছবি তুলে এডিংটন প্রমাণ করেছিলেন যে তারার আলো সূর্যের পাশ দিয়ে আসার সময় বেঁকে যায়, এবং যতটা বাঁকে সেটা একদম আইনস্টাইনের তত্ত্ব যা বলে সেটার সঙ্গে মিলে যায়, এবং তারপরে এই আইনস্টাইনের তত্ত্ব সারা পৃথিবীতে এইরকম ভাবে সাড়া ফেলে দেয়। স্যার থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন ছিল, মানে উনি জানতে চেয়েছেন গত বছর ব্ল্যাক হোল এবং তার মানে ছবি আমরা আসলে পেয়েছি, যেটা আমরা লেকচারেও দেখেছি। আসলে উনি জানতে চাচ্ছে যে ক্যামেরার সাহায্য ছাড়া কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন, মানে ছবিটা কিভাবে তোলা হয়েছে, এই বিষয়টা উনি আসলে জানতে চেয়েছে, ব্ল্যাক হোলের ছবিটা। খেয়াল করে দেখুন, ছবিটা কিন্তু যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলোর ছবি। যেখানটা আলো নেই সেখানটা অন্ধকার দেখাচ্ছে। অন্ধকারের তো আর ছবি হয় না, যদি আলো কোথাও না থাকে তাহলে সেখানটাকে আমরা অন্ধকার। আলোর ছবি তোলার জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে, আগে যা বললাম,
যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিভিন্নভাবে আমরা ধরতে পারি, কিন্তু ওই অংশটা থেকে কোনো রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ আসছে না, কাজে সেই জায়গাটা আমাদের চোখে অন্ধকার বলে লাগছে। তো ধন্যবাদ স্যার, আমার মনে হয় কোশ্চেন আমরা শেষ করেছি। তো আপনাকে অশেষ ধন্যবাদ এবং পাবনা বিজ্ঞান ও আপনাদেরও, প্রযুক্তি হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। খুব সুন্দর জিনিসটা আপনারা অর্গানাইজ করছেন, আপনাদেরকে। স্যার আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্যার, এবং আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবার পক্ষ থেকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন, এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আবার থাকবেন। এই আশা ব্যক্ত করে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা স্যার। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন সকলে। অনেক ধন্যবাদ। তাহলে এখানে আমরা শেষ করছি। ওকে স্যার, নমস্কার স্যার, ভালো থাকবেন।